আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুকুল ইসলাম। আমার বাবার নাম মাওলানা আব্দুল মান্নান, যিনি আলগীবাজার সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আমার বাড়ি ছোট লক্ষ্মীপুর এবং হাইমচর থানায় আমি বসবাস করি। আমি আমার পারিবারিকভাবে আমরা আলহামদুলিল্লাহ প্রথম থেকে সে ব্রিটিশ আমল থেকেই আমরা যথেষ্ট সম্পত্তির আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ৪ একর ৬৬ একর সম্পত্তি আমরা ভোগ দখল করে আসছি আলহামদুলিল্লাহ। এবং আমরা সামাজিকভাবে, যেহেতু আমার আব্বা একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, সমাজে প্রতিষ্ঠিত ছিলেন, আমি নিজে লন্ডন সহ বিভিন্ন জায়গাতে ঘোরার কারণে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলাম আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে কোনো ইয়ে নাই। এবং আমি নিজে একজন গণমাধ্যম কর্মী এবং সমাজকর্মী। আমি আমার কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তার একটি হচ্ছে আমার যে পারিবারিক ষড়যন্ত্র, বিশেষ করে আমার এক চাচা পারিবারিক কেন্দ্রিক ষড়যন্ত্র, এবং মাদক নিয়ে, মাদকের চোরাকারবারি এবং মাদক সেবীদের দ্বারা আমি যে আক্রান্ত হয়েছি, কিভাবে আক্রান্ত হয়েছি সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলার জন্য আমি হাজির হয়েছি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, ধৈর্য সহকারে আমার কথাগুলি শুনবেন, তাতে করে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আমি আজ সত্যিকার অর্থে হৃদয় ভারাক্রান্ত। সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে আমি আজকে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি কুচক্রী মহল, যারা মাদক বিক্রেতা, মাদক সেবনকারী এবং মাদকের মদতদাতা, যারা যারা রক্ষাকারী, এই ৩ পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমার পারিবারিক দিক। আপনারা অনেকেই জানেন যে আমি ১৯৯০ সাল থেকে ঢাকাতে অবস্থান করি। সেখানে আমার ছোট বোনের জামাই হচ্ছে সিভিল সার্জন। সেই ফলশ্রুতিতে আমি মেডিসিন লাইনে আমি ব্যবসা শুরু করি। আমি নিজেও ফার্মাসিস্ট হিসাবে আমি প্রশিক্ষণ গ্রহণ করি এবং আমার একাধিক ফার্মেসি ছিল। এবং আমি ইসলামিক ফাউন্ডেশনের যেই সংস্থাটা আছে বাংলাদেশে, সেখানে ইসলামিক ব্যাংক হাসপাতালের যেখানে মেডিসিন সাপ্লাইয়ের বিষয় আছে, সেখানে আমি এনলিস্টেড সেখানে সাপ্লায়ার। অর্থাৎ মেডিকেল ব্যাকগ্রাউন্ডে আমার ৯০ সালের পর থেকে আমার প্রচারণা। এবং আপনারা অনেকেই জানেন যে আমাদের যে হাইমচর উপজেলার, বিশেষ করে আমাদের এলাকার অনেক মানুষ আমার কাছে আসেন আমার জানাশোনার কারণে, আমার ভগ্নিপতির কারণেই। আমি অনেককে একদম বিনামূল্যে পিজি হাসপাতালের মতো জায়গাতে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি। আপনার খোঁজ নিলে অনেকের নাম আমি বলবো না, তারা হয়তো বা চাইবেন না, ছোট হবেন, সে কারণে তাদের নাম বললাম না। কিন্তু তারা অনেকেই একদম প্রায় বিনামূল্যে পিজি হাসপাতালে অনেক বড় বড় অপারেশন করে আসছেন। ঢাকা মেডিকেলে অপারেশন আমি করানোর ব্যবস্থা করে দিয়েছি। এবং আমি ছোটবেলা থেকেই আমি আসলে মানবিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধে বিশ্বাসী। আপনারা জানেন যে আমি সম্প্রতি ২০০৮ সালের পর থেকে আমি লন্ডন যাই। লন্ডনে যাওয়ার পরে সেখানে আমি ২০১৫ সালে বাংলাদেশে ব্যাক করি। এই দীর্ঘ সময় আমি সেখানে সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত ছিলাম। আমি নিজের আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমরা অনেক জায়গা সম্পত্তি আমাদের আছে, সেটা আমি একটু পরেই দেখাবো। তো সেখানে আমি যেই সোশ্যাল ওয়ার্কটাতে আমি জড়িত ছিলাম, সেখানে আমি উদ্বুদ্ধ হয়েছি যে মানুষের কল্যাণে প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, সেটাকে ব্রত করি। আমি বাংলাদেশে যখন আসি, আমি তখন ড্রিম ট্রাস্ট ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলি। সেটার ব্যানারে আমি প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের জন্য অনেক কাজ করেছি। প্রতিবন্ধীদের জন্য তাদের যে বিভিন্ন স্কুলে ভর্তি করা, তাদের যে সুস্থতার জন্য মেডিকেল ক্যাম্পেইন অথবা তাদেরকে পুনর্বাসন করা, এবং তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজের যে নেতিবাচক মনোভাব পরিবর্তন করার জন্য, অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য আমি সভা, সেমিনার, সিম্পোজিয়াম আমি করেছি। সেটা আপনারা অনলাইনে অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই, হয়তো সার্চ করলে আপনারা দেখতে পাবেন। আমি আসলে কখনোই নিজের ব্যক্তিগত স্বার্থকে কখনোই প্রাধান্য দেইনি এবং সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য। শুধু আমি উদাহরণস্বরূপ বলবো যে মানুষটি লন্ডনের মতো শহরে ৭-৮ বছর কাটিয়ে আসেন এবং তার ইনকামের রেঞ্জটা কতটুকু। কিন্তু আপনারা আসলে সত্যিকার অর্থে দেখবেন যে আমি আমার সমস্ত অর্থ আমি মানুষের কল্যাণে ব্যয় করেছি। ব্যতিক্রম শুধু ওইটুকু, অন্যান্য মানুষরা এই কাজটুকু করে তারা প্রচার করে, আমি করিনি এবং করতে চাইও না।
কিন্তু আজকে বললাম এ কারণে, যেহেতু আমাকে একটি গোষ্ঠী আমাকে পিছনে ফেলে দিয়েছে, যে আমার মান সম্মান সহ সকল কিছু নষ্ট করে ফেলেছে। আমি যদি আরেকটু আপনাদের দেখাই যে আমরা কিন্তু পারিবারিকভাবে আলহামদুলিল্লাহ আমাদের যে দাদা আমাদেরকে, এই যে আপনারা দেখেন যে এটা সিএস খতিয়ান, যেটা ব্রিটিশ আমলে 1895 সালে এই বাটোয়ারা মামলাটি হয়। ওই বাটোয়ারা মামলাটার যে রেজাল্টটি আমার বাপ চাচা যারা আছেন তাদেরকে আপনাকে দেখাই, 4 একর 66 শতাংশ, 4 একর 66 শতাংশ জমি আমার দাদা আমাদেরকে দিয়ে যান, মানে আমার বাপ চাচাদেরকে দিয়ে যান। এরপরে আরএস যেটা খতিয়ানটা আছে, এই আরএস খতিয়ানও আপনার হচ্ছে, আরএস খতিয়ান হচ্ছে 145, যেটা আমার দাদার নামে, এবং একই একই জমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 একর 46 শতাংশ হুবহু একই রকম আছে। পরবর্তীতে এসে বাংলাদেশ আমলে যে ইয়াটা হয়েছে, সেই একই একই জমিগুলো বিএস খতিয়ান, যেখানে আমার বাবার নামে এসে 1 একর 76 শতাংশ আমার বাবা আমার দাদার সম্পত্তির হারাহারিভাবে পেয়েছেন। ক্রয়কৃত সম্পত্তির কথা আলাদা। এখানে একটি দাগ হচ্ছে 85 দাগ, যেটা নিয়ে আজকে এই সকল বিরোধের সূত্রপাত, সেটা হচ্ছে 85 দাগ। এই 85 দাগটাতে আমাদের এখানে স্থানীয়ভাবে আমার বাপ চাচারা এখানে পাবলিক টয়লেট, যেটা গ্রাম্য ভাষায় একটা সময় টাট্টি গাছ হিসেবে পরিচিত ছিল, এটা দিয়ে রাখছেন। আমাদের সম্পত্তির অভাব ছিল না। যেহেতু আমি একজন সাংবাদিক, গণমাধ্যম কর্মী, যেহেতু আমি মানুষের কল্যাণে কাজ করে আসছি দীর্ঘদিন থেকে, এটা আমার এক ধরনের নেশা। আমি নিজেকে জাহির করার জন্য বলছি না। মানুষ দুইভাবে বেঁচে থাকে, একটা হচ্ছে সে প্রতিদিন 3 বেলা আহার গ্রহণ করে সে খেয়ে পরে বেঁচে থাকে, আরেকটা হচ্ছে কিছু মানুষ মানুষের কল্যাণে কাজ করে সে মনে প্রাণে বেঁচে থাকে। আমি আসলে খেয়ে পরে বাঁচার চাইতে মনে প্রাণে বেঁচে থাকাটাকে প্রাধান্য দিয়েছি সবসময়। সেই কারণে আমি আমার জমিটুকুর মধ্যে আমি আব্বা আম্মা যেহেতু আছেন, আব্বা ইন্তেকাল করেছেন 2024 সালে, যিনি আলগিবাজার মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, সদকা জারিয়া হিসাবে আমরা একটা বিষয় জানি। আব্বার জন্য আমি এই প্রতিষ্ঠানটা করতে চেয়েছি, যাতে মানুষের কল্যাণে কাজ করব। এই যে এত সম্পত্তি আমাদেরকে দিয়ে গিয়েছেন, উনি তো চলে গিয়েছেন, ওনার কি এখান থেকে কিছু পাচ্ছেন? এই যে আমরা যত আয় করছি, উনি কি পাচ্ছেন? পাচ্ছেন না তো। উনি পাবেন, ওনার জন্য যদি কোনো কাজ করি, দান খয়রাত করি, আমরা ভালো কাজ করি, তাহলে ওটা পাবেন। সেই ফলশ্রুতিতে আমি এই হাসপাতালটি, ক্লিনিকটি আয়েশা মান্নান ফ্রি মেডিকেল সেন্টার নাম দিয়ে আমি প্রতিষ্ঠা শুরু করেছিলাম, এবং সেটার কাজ আলহামদুলিল্লাহ গত 10 তারিখে ঢালাই সম্পন্ন হয়েছে। এর পরবর্তীতে কি ঘটেছে সেটা আমি আরেকটু পরে বলছি। আপনারা জানেন ইতিমধ্যে আমার বিরুদ্ধে অনেক নেগেটিভ প্রচারণা চালু করা হয়েছে। এখানে দুইটি পক্ষ একসাথে ইনভলভমেন্ট, একটা হচ্ছে আমার পারিবারিক একটা পক্ষ, আরেকটা পক্ষ হচ্ছে মাদকের সাথে রিলেটেড পক্ষ। মাদকের বিষয়টা আমি আপনাদেরকে ইতিমধ্যে বলেছি। পারিবারিক পক্ষটা হচ্ছে আমার ছোট চাচা অত্যন্ত সহজ সরল একজন মানুষ। আর যেহেতু আমি বলেছি যে অনেক মানুষ আমার আত্মীয় স্বজন ছাড়াও এলাকার অনেক মানুষ চিকিৎসাজনিত কারণে আমার কাছে যেতেন, এবং আমি তাদেরকে মেডিকেল সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করতাম। এবং আমি বলেছি যে আমার অর্থ কিন্তু আমি বলার জন্য না, এই জাতীয় অনেক কাজে আমি ব্যয় করতাম। আমার ছোট চাচা আগে, আমার ছোট চাচার ছোট মেয়ে অপারেশন প্রয়োজন হয়। সেই অপারেশন বাংলাদেশের খুব কঠিন একটা অবস্থা, ওনার 3 বার অপারেশন হয়েছে সিজার বাচ্চা হওয়ার জন্য। সেই বাচ্চা যখন 4র্থ বার হবে, তখন ওরা আমার শরণাপন্ন হয়। আমি তাদেরকে আমি আমার পরিচিত হাসপাতালের মধ্যে রেখে আমি চিকিৎসা করাই, সিজার করাই, এবং আমি আপনারা দেখেন যে আমি 55,677 টাকার বিল আমি প্রদান করি। এখানেই আমার কাছে দুর্ঘটনাক্রমে রয়ে গেছে। সাধারণত আমি এই প্রমাণগুলি রাখি না। এই বিলটা রয়ে গেছে। আমি যদি এর পরবর্তী সময়ে আমার চাচি, যিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন, ওনার সাথে আমার খুবই খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। উনি আমাকে আমার নাম ধরে বলতেন, আমরা ওনাদের জি বলে ডাকতাম। জি বলি তাদেরকে যারা মেয়ে সম্বোধন করি। উনি অসুস্থ হয়ে পড়লেন, এবং ওনার একটা ফিমেল রোগ, যেটা আমি পাবলিকলি বললাম না, যেটা বললে উনি অসম্মানিত হবেন।
আমি যেন বললাম না, উনি ঢাকাতে আসেন এবং উনি যখন ঢাকাতে আসেন উনি একমাত্র ওনার একটা মেয়েকে নিয়ে আসেন। আমি ওনার ওই অপারেশনটা করিয়ে দেই, ব্যয়বহুল অপারেশন। যে অপারেশনে ওনার যে হাজবেন্ড আমার ছোট চাচা উনি যান নাই। ওই অপারেশনে ওনার একটা মেয়ের জামাই আছে, তাকে অনেকেই আপনারা চিনেন, যার মলি শাহ আলম নামে একটা লোক ছিল আওয়ামী লীগ আমলে, তার ভাই, তার নামটা বললাম না, অনেকেই চিনবেন, সেও যায়নি। এবং আমার চাচাতো ভাই, নাম বললাম না, সে ঢাকা শহরে অবস্থান করার পরেও তার মা 7 দিন হাসপাতালে ছিল, একদিনের জন্য যাননি। এবং ঢাকা শহরে আমার ছোট চাচির যে বড় ভাই তিনিও থাকেন। আমি ওনাকে অপারেশন করেছি মালিবাগে, ওনার ভাই থাকেন মগবাজারে। খুব সম্ভবত 20 টাকা রিক্সা ভাড়া দূরত্ব কেউ আসেননি। এই কথাগুলি বলে আমি নিজেকে বরত্ব জাহির করছি না, বলছি যে বাস্তবতা, স্বার্থ যখন মানুষকে আহ, অন্যরকম উন্মত্ত করে ফেলে, উন্মাদ করে ফেলে, তখন মানুষ নাকি নিজের সন্তানকেও রাতের অন্ধকারে জবাই করে তারপর দিন প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে। এটা সেই দেশ, আমরা ওমান একটা দেশে বসবাস করছি। আজকে এই কথাগুলি বলতেছি এই জন্য, আমি গত কয়েকদিন ধরে দেখতেছি আহ, একটি গোষ্ঠী, বিশেষ করে তার যে ছোট জামাই এবং আমার ছোট চাচির যে আত্মীয় স্বজন, তারা একটা স্ক্রিনশট শেয়ার করে আমার নামে বিভিন্ন রকম কথা বলছে যে আমাকে 50,000 টাকা দিয়েছে। কথাটা কিন্তু সত্যি, আমাকে 50,000 টাকা দিয়েছে, কিন্তু কিসের দিয়েছে সেটা কি তারা বলছে? অর্থাৎ তারপরে হলো আমার চাচা, আমার চাচি অপারেশন করে আসছে, উনি সর্বোচ্চ সর্বোচ্চ টাকা দিতে পারেন নাই, উনি একটা মিনিমাম ইয়ে দিয়ে আসছেন। যেহেতু উনি আমার মায়ের মতো, আমি বলতে আমার কষ্ট হচ্ছে, আমি পুরাটা পে করে দিয়েছি, উনি যখন পারবেন উনি দিবেন, কোনো চাপ ছিল না। তার পরবর্তী সময় আমার চাচা, যিনি খুব সহজ সরল মানুষ, উনি অসুস্থ হয়ে যান। ওনাকে আপনারা অনেকেই দেখেছেন যে উনি গ্রামে খুবই অসুস্থ ছিল, চোখ মুখ সব ফুলে গিয়েছিল। উনি আমার বাসায় যান এবং ওনাকে 15 দিন রেখে হাসপাতালে রেখে, এই তো ওনার ওনার যে প্রেসক্রিপশন, তারিখ আপনারা দেখতে পাচ্ছেন, ওনার নাম দেখতে পাচ্ছেন, সুস্থ করে দিয়ে, আল্লাহ সুস্থ করার মালিক। আমি চেষ্টা করেছি, আমি কোনো অর্থ করিও চাই নাই। অর্থাৎ এই তিনজনকে, ওই পরিবারের তিনজনকে যদি আমি চিকিৎসা করে আমি পাঠিয়ে দিয়ে দিতে পারি 2023 থেকে 2025 পর্যন্ত, এর মধ্যে শুধুমাত্র তারা আমাকে 50,000 টাকা দিয়েছে, অথচ সেখানে আমার কয়েক লক্ষ টাকা আমি ব্যয় করেছি। এখন বিষয় হচ্ছে যে এখন থেকে হয়তোবা কোনো মানুষ আর কোনো মানুষের উপকার করবে না, তারা ওটা দেখাচ্ছে, দেশের নেগেটিভ কথা বলছে, কিন্তু তারা বলছে না এটা কি পারপাসে তারা টাকাটা দিয়েছে। আমি তো দাবি করবো যে আমার বাকি টাকাটুকু দেওয়া হোক, এবং আমি বলবো, আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, 7 দিনের আমি সময় দিলাম। মিডিয়াতে যে সমস্ত কথা বলা হয়েছে, যাদের সেই নাম স্ক্রিনশটগুলো আমি রেখেছি, তাদের নাম আমি উচ্চারণ করলাম না। আমি আমার লয়ারকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, সাইবার সিকিউরিটি ট্রাইব্যুনাল যেটি আছে, সোশ্যাল মিডিয়াতে কারো বিরুদ্ধে কারো কুৎসা রটালে, মিথ্যা অপবাদ দিলে এবং কারো সম্মানহানি করলে যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায়, আমি তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি সেই ব্যবস্থা নিচ্ছি 7 দিনের মধ্যে। কারণ সব বিষয়ে স্যাক্রিফাইস করা যায় না, অন্তত সম্মানের বিষয়ে। আমি যে এত কাজ করতেছি সেটা হচ্ছে যে সামাজিক সম্মান, আমার সে সামাজিক সম্মানটুকু নষ্ট করার জন্য মাদকের সাথে জড়িত যারা, তারা আমার পিছনে লেগেছে সম্প্রতি। কেননা আপনারা জানেন যে 2 মাস আগে আমি হাইমচরের আলগি বাজারে একটি অনুষ্ঠানের আয়োজন করি, যেখানে চাঁদপুরের যে এসপি মহোদয় সাহেব উনি প্রধান অতিথি ছিলেন, হাইমচরের যে ইউনো মহোদয় উনি ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মহোদয় ছিলেন, আমাদের ওসি হাইমচর ছিলেন, এসি ল্যান্ড ছিলেন, স্থানীয় পর্যায়ের সকল মাদ্রাসার যে প্রিন্সিপালগণ ছিলেন, স্কুলের প্রধান শিক্ষকগণ ছিলেন, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা ছিলেন, গণ্যমান্য লোক ছিলেন, গণমাধ্যম কর্মীরা ছিলেন। হাইমচরে এরকম সমন্বয়ভাবে কোনো রকম এরকম সভা, সামাজিক সভা এর আগে হয়নি। রাজনৈতিক সভা হতে পারে, সেটির কারণে একটি গোষ্ঠী, বিশেষ করে যারা মাদক খায় এবং যারা মাদক বিক্রি করে এবং যারা মাদক বিক্রিতে সহায়তা করে, এই 3টি গোষ্ঠী একত্রিত হয়েছে। এবং ওই যে আমার চাচার যে পরিবার, সেই চাচার পরিবার, চাচা যেহেতু সহজ সরল মানুষ, তাকে কবজা করে আমার চাচার ছোট মেয়ের জামাই, সে যেহেতু রাজনীতির সাথে জড়িত,
রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে আমার বিরুদ্ধে একটি প্রোপাগান্ডা চালু করেছে। তিনি সম্প্রতি আমার চাচি মারা যান, ওনার স্ট্রোক হয়েছিল। আমি যদি ওনার কিছু প্রেসক্রিপশন আমি আপনাদেরকে দেখাই, ওনার প্রেসক্রিপশনগুলো, ওনার প্রেশার সবসময় 220, 110-এর নিচে থাকতো না। এখানে মেডিকেল লাইনের কেউ যদি থাকেন তারা বুঝবেন যে 220 থাকা মানে হচ্ছে সে কতটা ডেঞ্জারের মধ্যে সে মানুষটা বসবাস করে। এটা সাধারণ মানুষ বুঝবেন না। আমি একটা হাসপাতালের শুধু একটা স্ক্রিনশট দেখাই। ওনার নাম হচ্ছে, দেখেন নামটা হচ্ছে খুরশিদা ওনার নাম, এবং ওনার ব্লাড প্রেশার হলো 220 প্লাস 110। যার 220 প্রেশার থাকে নর্মালি সবসময়, সেই মানুষটা বোনাস হিসাবে বেঁচে থাকছে এতদিন। এটা মেডিকেল লাইনে বুঝবেন। সাধারণ মানুষ যারা বাজে কমেন্টস করছেন, আমি আপনাদেরকে স্বাগত জানাই, আপনারা কমেন্টস করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যারা এটাকে কেন্দ্র করে আমার সম্মান হানি করার চেষ্টা করেছে, অর্থাৎ আমার চাচির যে আত্মীয় স্বজন, তাদের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নেব। কারণ তারা উদ্বুদ্ধ করেছে জনগণকে আমাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য। কারণ তারা চেয়েছে আমার চাচাকে কবজা করে চাচার সম্পত্তিটাকে দখল করার জন্য। তার জামাই চেয়েছে, কিন্তু তার জামার দুর্ভাগ্য হচ্ছে যে আমার চাচা মারা গিয়েছে আমার চাচি। চাচা যদি মারা যেত তাহলে অবভিয়াসলি সে সম্পত্তি তার মালিক হয়ে যেত। এটা আমি অন্যভাবে বললাম। আমি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ, প্রত্যেকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিব, কারণ এটা আমার সম্মানের বিষয়। সম্মানের বিষয় আমি ছাড় দিতে চাই না। আমি এলাকাবাসীর দোয়া চাই। আমি মানুষ, আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আমার ভুল হতে পারে, আপনার শুধরিয়ে দিলে বললে আমি নিজেকে শুধরিয়ে নিব। কোনো সমস্যা থাকলে বললেই হবো। আমি যে হাসপাতালটি ক্লিনিকটি শুরু করতে চেয়েছি, আমার পৈতৃক সম্পত্তি শুরু করা, পরবর্তীতে আমি এই সম্পত্তিটি আমি নিজে কিনে নিয়ে আমি বিএসএ আমার নাম অন্তর্ভুক্ত করে, এবং আমার যে বিল্ডিংটির পাশ দিয়ে জনগণের চলাচলের জন্য 1% জমি উন্মুক্ত করে রেখে দিয়েছি। সেখানে আমি নিজে বালি ভরাট করে রেখেছি, যেন কেউ আমাকে অমানবিক মানুষ না বলতে পারে। যদিও আমার সাথে অমানবিক আচরণ করা হচ্ছে। আমি পর আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা মামলা আমাকে 145 মামলা, নিষেধাজ্ঞা মামলা ফেস করতে হয়েছে। আমি যখন কাজ শেষ করেছি, গতকালকে আমি আরেকটা মামলার কাগজ আমি আপনাদেরকে দেখাই যে আমি এখানে আমি রিসিভ করেছি। সেটা হচ্ছে উচ্ছেদ মামলা। অর্থাৎ আমি তাদেরকে পদ দিতে চাই, কিন্তু তার পদ নিতে চাচ্ছেন না। এর মানে হচ্ছে, যেহেতু আমি মাটি ফালিয়ে আমি তাদের জন্য পথ রাখলাম চলাচলের জন্য, তারা করলো কি, এরপরে এসে আমার কিন্তু মামলা করলো যে আমাকেই উঠিয়ে দিবে। তাহলে অনেকে বলেন যে আপনি পদ দিচ্ছেন না। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, তারা কি পদ নিতে চাচ্ছে, না আমাকে হাসপাতাল সহ উঠিয়ে দিতে চাচ্ছে? আপনাদের কাছে প্রশ্নটা আমার থাকলো, আপনারা বিবেক খাটান। ব্যক্তিগতভাবে আমাকে আপনাদের অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার কাজটাকে অপছন্দ করবেন না প্লিজ। কারণ এটা আপনাদের এলাকার জন্য, এলাকার মানুষের জন্য, এলাকার মানুষ, গরিব মানুষদের জন্য, তাদের যাতে কল্যাণ হয়, তাদের যাতে ভালো হয়, সে কাজটুকুর পক্ষে থাকুন। আমার বিপক্ষে থাকুন, কোনো সমস্যা নেই। আমার কোনো ভুল থাকলে আমাকে বলবেন। আমি তো মানুষ, আমি তো ফেরেশতা না। কিন্তু যারা কমেন্টস করেন, আমার মনে হয় তারা কিন্তু ফেরেশতা, নয় কি? আমি সবার দোয়া চাই। আমি বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমদ মানিক সাহেব, ওনার সাথে সম্প্রতি আমার দেখা হয়েছে। ওনার সমর্থন আমি কামনা করেছি। আমি ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি। বলে রাখা ভালো, কেন দেখা করেছি? যে কন্টেন্টটি আমার বিরুদ্ধে বানানো হয়েছে, মিথ্যা বানোয়াট সুপার এডিট করে যে কন্টেন্টটি বানানো হয়েছে, তাতে আমার মান সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে জানি একটা সংবাদ প্রকাশ করতে গেলে কি করতে হয়। প্রথমত ওই সংবাদের বিষয়ে যে বিপক্ষ মানুষ, তার সাথে তার নিতে হয়, সাক্ষাৎকার নিতে হয়, তার বক্তব্য নিতে হয়, কিন্তু সেটি নেওয়া হয়নি। এবং ঘটনার দিনের ছবির সাথে আগের কিছু ছবি এডিট করে প্রকাশ করা হয়েছে, এবং সেখানে মন গড়া তথ্য দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে যে সেই চ্যানেলের মালিকের সাথে ফোনে কথা বলেছি, তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, এবং তিনি, যিনি মালিক, তিনি ফেসিবাদী শক্তির দোসর হিসেবে কিন্তু চিহ্নিত। আমি তার পরবর্তী সময়ে আমি ডিসি মহোদয়ের কাছে আমি অ্যাপ্লাই করেছি যে যথাযথভাবে এটা তদন্ত করা হোক, এবং এটা আমি এসপি মহোদয়কে দিয়েছি যেন প্রশাসন তদন্ত করে। আমার ভুল থাকলে আপনি আমাকে আইনের আওতায় নিয়ে আসতে পারেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি না থাকে, আমার নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর অপরাধে আপনাদেরকে অবশ্যই ফেস করতে হবে, আপনার যত বড় শক্তিশালী হন না কেন।
আইন শক্তিশালী উপর বড় শক্তিশালী, কারণ একটা রাষ্ট্র কিন্তু চলে আইনের উপর ভিত্তি করে, জঙ্গল চলে বেআইনিভাবে। যেহেতু আমরা বসবাস করি রাষ্ট্রে, সমাজে, আমাদেরকে সবাইকে আইন মানতে হবে। আইন মান্যকারী জনগণ হিসেবে আমাদেরকে গর্বিত হতে হবে। সেটা হোক সাংবাদিক, গণমাধ্যম কর্মী, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, যে কেউ, কেউ কিন্তু সংবিধান আইনের বাহিরে না। তো আমি যে গণমাধ্যম আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছেন তাদের বিরুদ্ধে আমি ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছি। আমি সাইবার সিকিউরিটি ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা করব, স্টার্ট করে দিয়েছি। যারা আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে তাদের বিরুদ্ধে আমি অলরেডি উকিল নোটিশ আমি সাবমিট করেছি। 7 দিনের মধ্যে এই বিষয়ে তারা প্রকাশ্যে এসে ক্ষমা না চাইলে এবং সঠিক তথ্য না দিলে তাদের বিরুদ্ধে আমি সাইবার সিকিউরিটি একটা মামলা করব। কাউকেই ছাড় দেওয়া হবে না। আমি শক্তি প্রদর্শন করছি না, কিন্তু আমার সম্মানের দিকটাকে আমি বিবেচনা করছি, আমার অধিকারের দিকটুকু আমি বিবেচনা করছি। কারণ একজন মানুষ হিসাবে আমি আমার রাইট সম্পর্কে সচেতন, আমি আমার অধিকার সম্পর্কে সচেতন। সো এই জায়গাটাতে নো কম্প্রোমাইজ, আমি আমার মতো এগিয়ে যাব। আমি বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আমি ডিসি মহোদয় স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আমি এসপি মহোদয় স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, উপজেলা প্রশাসন যিনি আছেন, উপজেলা কর্মকর্তা এবং ওসি মহোদয় সহ সকল রাষ্ট্রীয় কর্মকর্তাবৃন্দের যারা আইন রক্ষাকারী আছেন তাদের সবার আমি সুদৃষ্টি কামনা করি, আপনাদের সহযোগিতা চাই এবং এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে মানুষের সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আপনারা পদক্ষেপ নেবেন, আপনাদের ভূমিকা রাখবেন। এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা আমাকে এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।